জল ছাদ আর জল ছাদ, ছাদ দিয়ে জল পড়লেই আপনাকে জল ছাদ করতে হবে। এই নিয়ে ইউটিউবে হাজারো হাজারো ভিডিও পেয়ে যাবেন, কিন্তু এমন কতকগুলি পয়েন্ট আছে আপনি হয়তো ফলো করেননি, যার জন্য আপনাকে জল ছাদ করতে হচ্ছে কিংবা করতে হবে। তো আজকে কতকগুলি পয়েন্ট আছে যেগুলি ছাদ ঢালার সময় চলুন না, আপনাকে জীবনেও জল ছাদ করতে হবে না। প্রথমত আমি আপনাদের বলি যে জল ছাদ আমরা কেন করি। দেখুন, বাড়ি করার 2-4 বছর 10 বছর যেতে না যেতে দেখবেন যে যখন বর্ষা হয় তো আপনার ছাদে যদি 10 মিনিট আধা ঘন্টা যদি জল জমে থাকে তো সেইখানে আপনার ছাদ জল পড়ে। তো সেইখানে দেখবেন যে রড ফুলে যাবে, ঢালাই ছেড়ে দেবে, অথবা ঢালাই ছুটে ছুটে পড়বে, বিভিন্ন সমস্যা হবে, আপনার প্লাস্টারে ড্যাম্প হবে, বিভিন্ন সমস্যা হবে। তো এই সব কারণেই কিন্তু আমরা জল ছাদ করে থাকি। ধরুন হাতে দেখতে পাচ্ছেন এটা মোবাইল, এই মোবাইলে যদি স্ট্রং পাসওয়ার্ড না থাকে তাহলে কিন্তু আপনার কি হবে, এখান থেকে আপনার তথ্য লিক হওয়ার সম্ভাবনা অনেকটা থেকে যায়। ঠিক অনুরূপ আপনার ছাদটা, যদি আপনি ছাদ ঢালাইয়ের সময় কিছু এমন পয়েন্ট আছে যে পয়েন্টগুলি না মেনে চলেন তাহলে কিন্তু আপনার ছাদটা লিক হবেই, এটা গ্যারেন্টি। তাহলে প্রথমে আমি আপনাদের বলি যে আপনারা যখন ছাদ ঢালাই করছেন সে সময় দেখবেন যে এবার সবাই মিলে এসে ছাদ ঢালাইয়ের সময় যখন ছাদ ঢালাই হচ্ছে তো একদিক থেকে ছাদ ঢালাই হয়ে যাচ্ছে, আর একদিক থেকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা 8 জন 10 জন 15 জন 20 জন লোক ছাদের উপর উঠে তারা ঢালাইয়ের দৃশ্য দেখছে। তো এইখানে একটা মারাত্মক ক্ষতি হচ্ছে আপনার ছাদের। সেটা হচ্ছে কি যে আপনার ছাদের উপরে 15 জন 10 জন লোক যদি এক জায়গায় দাঁড়ায়, সেইখানে তাদের ওজন যদি 70 কিলো করে হয়, তাহলে এক জায়গায় কতগুলি 10 জনের ওজন কত হয়? 7 কুইন্টাল। এক জায়গায় আপনার যেহেতু ছাদটা সবেমাত্র ঢালাই হয়েছে 1 ঘন্টা বা 10 মিনিট 15 মিনিট আগে, আর আপনার যে বেশিরভাগ গ্রাম্য এলাকায় দেখবেন যে বাঁশের খুঁটি বা সাপোর্টিং থাকে, তো সেইখানে যদি এক জায়গায় যদি 6 কুইন্টাল 7 কুইন্টাল যদি লোড পড়ে তো সেই জায়গায় আপনার বাসটা অটোমেটিক বাঁকা হওয়ার চেষ্টা করবে কিংবা নিচে বসে যাওয়ার চেষ্টা করবে। সেইখানে কিন্তু ঢালাই হয়ে গেছে, আর পুনরায় তো আপনি ভাইব্রেটর বা পাটা মারছেন না। তো সেই ক্ষেত্রে দেখবেন যে সেই জায়গাটা ক্র্যাক হয়েছে, যেটা আপনি খালি চোখে দেখতে পাবেন না, আর সেখান দিয়ে কিন্তু আপনার ছাদটা লিক হবেই। তারপরে আসি আমরা আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা কিংবা বড়রাও ছাদ ঢালাইয়ের সময় দেখবেন যে ছাদে উঠে আপনার যে দোতলার জন্য যেই রডটা ছেড়ে রেখেছেন সেই রডটাকে ধরে তারা কি করবে, নড়াচড়া করবে। করে তো এটা স্বাভাবিক, সেই রডটাকে ধরে নেয় হাত দিয়ে, এটাকে ধরে নিয়ে নড়াচড়া করলে কিন্তু আপনার কলমের ওই জায়গাটা দিয়ে লিক হবে, আপনার বিমটা ফুলে যাবে, আপনার ছাদ দিয়ে জল পড়বে। বালির ব্যাপারটা, বালিতে কিন্তু অনায়াসে আজকাল নদীর বালু আমরা ব্যবহার করি, তো এই বালিতে কিন্তু মাটি থেকে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা থাকে, ঢিল গোটা ঢিকা হিসেবে থেকে যায়। তো এই জিনিসটা যদি আপনার ছাদের ওখানে থেকে যায় তাহলে কিন্তু আপনার ছাদ দিয়ে লিক হবে, আর আপনাকে পরবর্তীকালে জল ছাদ করতে হবে। মশলা তার ভাগটা আপনাকে ঠিকভাবে রাখতে হবে। যদি আপনার বালির ভাগ বেশি হয়, পাথরের ভাগ কম হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার ছাদ লিক হবে, ছাদটা পরবর্তীকালে ড্যামেজ হয়ে যেতে পারে। তারপরে ধরুন যে পাথরের মধ্যে বা বালির মধ্যে গাছের পাতা, ঘাস, যেমন সিমেন্টের বস্তার নাইলেন, সুতো হয়ে গেল, কোনো গাছের ডাল পাতা ইত্যাদি, যদি এগুলো আবর্জনা যদি আপনার ছাদে থাকে তাহলে সেইখান দিয়ে কিন্তু লিক হওয়ার সম্ভাবনাটা অনেকটাই থেকে যায়, আর পরবর্তীকালে দেখবেন যে আপনার ছাদটা লিক হয়ে গেছে। আর সর্বশেষ যেটা হচ্ছে আপনার ছাদের ঢাল। তো যখন মিস্ত্রি যখন গাঁথনিটা করবে সেই সময় যে গাঁথনির লিলটেনের উপরে যখন কলাম ঢালাই করবে সেই সময় আপনাকে লেবেল করে নিয়ে চারিদিক থেকে ঢাল করে দিতে হবে। আরও একটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কি আমাদের থিকনেস, মানে ছাদের পুরুত্ব। এই ছাদের পুরুত্ব যদি আমাদের কম হয় তো সেই ক্ষেত্রে দেখবেন যে ওখানে কিন্তু আপনার থিকনেসটা কম হওয়ার কারণে, পুরুত্ব কম হওয়ার কারণে যারা ঢালাই করে, যারা কোনো একটা ঠেলা চালায় ঢালাইয়ের উপর দিয়ে ঢালাইটাকে বহন করে, তো সেই ক্ষেত্রে রডের উপরে যখন চোট পড়বে, মানে আঘাত হবে, যখন রডটা হিলবে, সেই ক্ষেত্রে আপনি যেদিক থেকে ঢেলে এসেছেন সেই দিকে রডগুলি হিলে গিয়ে কিন্তু সেখান দিয়ে ক্র্যাক হয়ে আপনার ছাদটা লিক হওয়ার সম্ভাবনাটা অনেকটা থেকে যায়। তারপরে হচ্ছে কি আমরা যখন পাটা মারি কিংবা ভাইব্রেটিং করি, তো পাটা মারার সময় দেখবেন যে পাটাটাকে খুব ভালোভাবে একদিক থেকে মেরে আসতে হবে যতক্ষণ পর্যন্ত ছাদের রসটা টেনে নেওয়া হয়েছে। ছাদের রস যখন টেনে নিবে তার উপরে কিন্তু আপনার পাটা কিংবা ভাইব্রেটার মারা যাবে না। যদি শুকানোর পরে যদি মারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেটে যাওয়ার সম্ভাবনাটা অনেক থেকে যায়। তারপরে আসি ঘোলার ব্যাপার। ঘোলাটাকে আপনাকে ঠিকভাবে মারতে হবে। ঘোলাটা ধরুন যে আজকে আপনি ছাদ ঢাললেন আর কালকে ঘোলা মারবেন, তো সেই ক্ষেত্রে আপনার কি হবে, আপনার ঘোলাটা টেকসই হবে না, ঘোলাটা ক্র্যাক ধরবে, উপরে মার্বেল ফাটার মতো চুরচুর হয়ে ফেটে যাবে, আর আপনার ছাদটা লিক হয়ে যেতে পারে। অতএব যেদিনকে ছাদ ঢালবেন সেদিনকেই আপনি ঘোলাটা মারবেন। তারপরে আসি আরও একটা বিষয়, যেটা হচ্ছে ঢালের কতটুকু ঢাল রাখবেন চারিদিকে। তো চারিদিকে ঢাল রাখতে গেলে ধরুন আপনার একটা 30 ফিট বাই 40 ফুটের একটা বাড়ি আছে, আপনি চারিদিকে ঢাল করবেন, তাহলে মাঝখানের কলমগুলি উঁচু করবেন, কমপক্ষে 2 ইঞ্চি করে উঁচু করবেন, আর সাইডের যে কলমগুলি আছে সেইগুলি 2 ইঞ্চি নিচু করবেন, তাহলে অটোমেটিকলি ডালটা চারিদিক থেকে হয়ে যাবে, আপনার ছাদে জল দাঁড়াবে না। যদি আপনার ছাদে জল জমে তাহলে আপনাকে
তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে যে আপনার ছাদটা হয়তো এই হচ্ছে, তারপরে ড্যামেজ হচ্ছে। তারপরে যেটা হলো কি